বিদায় চট্টগ্রাম শহর। তো এখন রওনা হচ্ছি আমি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তো প্রথমত এখন যাব ভাটিয়ারিতে, ভাটিয়ারি হয়ে রাঙামাটি, দেন রাঙামাটি থেকে কাপ্তাই। হ্যালো এভরিওয়ান, দ্য লাস্ট ডান্স উইথ ডার্ক সাইডের এপিসোড 2-তে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যাচ্ছি কাপ্তাইতে। তো চিটাগাং সিটি থেকে বের হয়ে গেলাম কিছুক্ষণ আগেই। তো এখন গন্তব্য হচ্ছে প্রথমে ভাটিয়ারি যাব, ভাটিয়ারি হয়ে আপনার রাঙামাটি, দেন রাঙামাটি থেকে কাপ্তাই। চিটাগাং সিটিতে গতকালকে রাতটা ভালোই কাটছে, মোটামুটি 8:30 8:30 দিকে পৌঁছে গেছি আমি এখানে। তো একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে দ্য সিটি প্যালেস। তো বেশ ভালোই ছিল, নতুন হোটেলটা, এই মাসেই নাকি উদ্বোধন হয়েছে। তো রুম টুম সব কিছু ওভারঅল ভালোই ছিল, আর ভাড়াও কম ছিল রুমের। তো যাই হোক, এখানে আমার সবসময় একটা কমপ্লেন, লাস্টবার যেবার আসছিলাম সেবার আমি দেখছি কোনো হোটেলে ডিম পোস্ট বা ডিম ভাজি এই দুইটা জিনিস বিক্রি করে না। কেন যে বিক্রি করে না সেটা হোটেল আলোটা ভালো বলতে পারবে। বাট আশেপাশে একটু দূরে গেলেই যে কোনো বাজারে দেখা যায় পরোটার সাথে ডিম ভাজি থাকে, আর যেটা কিন্তু নর্মাল, যে পরোটার সাথে ডিম ভাজি থাকাটা নর্মাল না, কিন্তু এই হোটেলে আপনার ডিম ভাজি থাকে না। মানে এখানের বাস স্ট্যান্ডে আশেপাশে যতগুলো হোটেল আছে একটাতেও আপনার ডিম ভাজি নাই। এই হচ্ছে অবস্থা। বাট এমনি ওভারঅল বাকি সব কিছু ঠিকঠাকই ছিল। রাতের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমও মোটামুটি ভালো হয়েছে। তো এখন মোটামুটি রিল্যাক্সে কাপ্তাইয়ের দিকে যাচ্ছি। তো এই রিল্যাক্সে যাত্রার কারণেই কিন্তু কালকে চিটাগাং থাকা, তা না হলে কিন্তু আমি কালকে রাতেই কাপ্তাই চলে যেতে পারতাম। তো ওই 8:30 এখানে পৌঁছাইছি, তো এদিকে আরও ধরেন 10 কিলোতে এক্সট্রা গেছি। সেটা না যায় যদি আমি সরাসরি কাপ্তাই চলে যেতাম, সেটাও যাওয়া যেত। তো ভাটিয়ারি যাই, ভাটিয়ারি যেয়ে আপনাদেরকে একবারে আবার একটা ব্রিফিং দিব বা আবার আপনাদের সাথে কথা বলবো। চলে আসছি ভাটিয়ারিতে। চট্টগ্রামের ভিতরে আরেকটা সুন্দর এলাকা এটা ভাটিয়ারি, এবং এটার রোডঘাটও দেখার মতন। আর একটু সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন। একদম পাহাড়ি রোড আর কি। আমি যেখানে ছিলাম ওইখান থেকে কিন্তু আমি অক্সিজেন হয়ে যাইতে পারতাম, কিন্তু আমি এই রোডটা সিলেক্ট করছি। এই রোডটা একটু রিল্যাক্সিং প্লাস আপনার একটু পাহাড়ি রোড। আর এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি রাস্তা। তো রাস্তা ভালো, সমস্যা হচ্ছে যে গাড়ির কোনো ডিস্টার্ব হলে আপনার দোকানপাট মনে হয় না খুব একটা পাওয়া যাবে। এই হচ্ছে একটা চেকপোস্ট, এরকম আরও 4-5টা চেকপোস্ট আছে রাঙামাটি যাইতে যাইতে। সেনাবাহিনী এলাকায় আমরা প্রবেশ করে ফেলছি। এই সামনের লেফট সাইডে যে ফগ লাইটটা আছে, ওইটার জয়েন্টের নাটগুলো লুজ। তো এই জিনিসটা সোজা রাখলেও কিছুক্ষণ পরে এটা আবার সেই নিচু হয়ে যায়।
তো দেখি রাঙামাটি পৌঁছে এটার একটা ব্যবস্থা করতে হবে। যদি এরকম কোনো দোকানপাট পাই তাহলে জিনিসটা ঠিক করে নিতে হবে। এই দেখেন, বুঝতে পারতেছেন? দেখি গিয়ার একটা কমাই দিই। এই পাহাড়ি রাস্তার মানে কাহিনী এটা আর কি, প্রেশার পড়ে ভালোই গাড়ির উপরে। তো লাস্টবার এখানে আমরা যেবার আসছিলাম, তো এই ক্যাফেটাতে আমরা বসছিলাম, এখানে সানসেট ক্যাফে। তো এখানে আপনার একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে ভাটিয়ারির খুব চমৎকার একটা ভিউ পাওয়া যায়। মন ঠান্ডা করে দেওয়ার মতো পরিবেশ আসলে। দেখার মতো, তাই না? কখনো ঢালু, কখনো বা আবার উঁচু, এভাবেই চলতে থাকবে এই রাস্তা। আঁকা বাঁকা, উঁচু নিচু, পাহাড়ি রাস্তার আনন্দই আলাদা। তো রাইড দিতে থাকি, আবার সামনে আপনাদের সাথে কোনো এক জায়গায় কানেক্ট হব। তো বেশিক্ষণ কথা না বলে আবার রাইডে মনোযোগী হয়ে যাই। এটা হচ্ছে আপনার ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, সেনাবাহিনীর গলফ গার্ডেন আর কি। তো এইটার ভিতরে যাওয়া হয় নাই কখনো। কখনো যদি সুযোগ হয় অবশ্যই এটার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন, এই যে পাহাড়ের যে নিচু ঢালগুলো থাকবে, এই রাস্তাগুলোয় চেষ্টা করবেন কি ইঞ্জিন যে ব্রেকটা, ইঞ্জিন ব্রেকে নামার জন্য। এতে করে আপনার ব্রেকের যে প্যাড বা ডিস্ক, ওইটার উপরে, ক্যালিপারের উপরে প্রেশারটা কম পড়বে। কারণ ক্যালিপার একবার গরম হয়ে গেলে আপনার ক্যালিপার লক হয়ে যাবে। সো ওইটা অবশ্যই ভয়ঙ্কর হতে পারে। আমি এখন চট্টগ্রাম সেনানিবাস এরিয়ার ভিতরে আছি। তো এই রাস্তা হয়ে এখন আমি যাচ্ছি হাটহাজারির দিকে। তো হাটহাজারির দিকে যেয়ে ওইখান থেকে আপনার যেতে হবে রাঙামাটি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো যতটা সুন্দর, তার চেয়ে বেশি ডেঞ্জারাস বিষয় হচ্ছে এইখানের যে আপনার ঢালুতে কর্নারিংগুলো। এই কর্নারিংগুলো দেখতে সুন্দর লাগলেও যদি আপনি সাবধানতা বজায় না রাখেন, যে কোনো সময় বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনার থ্রটেল আর ব্রেকের পারফেক্ট একটা কম্বিনেশন থাকতে হবে যখন আপনি পাহাড়ি এলাকাগুলোতে রাইড করবেন। সমতল ভূমিতে আপনার বাইক হয়তো আপনি স্পিডে পালোয়ানের মতো টানতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার বাইকের আসল পরীক্ষা কিন্তু হয় এইসব পাহাড়ি এলাকাতেই, যেখানে বাইক সর্বোচ্চ প্রেশারটা খায় এবং প্রত্যেকটা পার্ট, বাইকের প্রত্যেকটা পার্টের উপর প্রেশার যায়, ব্রেক থেকে শুরু করে ইঞ্জিন সব কিছু। ভাটিয়ারি থেকে ঢুকলে আপনার এই হাটহাজারির দিকে এই 10-12 কিলো ব্যাক আসতে হবে। এইটুকুই আর কি আপনার একটু ব্যাক ড্র, এরপরে আবার আপনি রিল্যাক্সে যাইতে পারবেন। কিন্তু ভাটিয়ারি থেকে ঢোকার পরে আপনি যে রাস্তা পাবেন হাটহাজারি যাওয়ার পথে, বিশেষ করে আপনার চট্টগ্রাম যে সেনানিবাসের ভিতরের রাস্তাটা, মানে এটা আপনার মন ভালো করে দেবে, আমি গ্যারেন্টি দিতে পারি। তো বেশি রাশ করে রাইড করব না, কারণ লোকাল সিএনজি টিএনজি আছে। লোকাল বাজার টাজারের ভিতরে টানাটানি করলে দেখা গেছে মানুষ টানুষ দৌড় দিবে সামনে দিয়ে, একটা ভেজাল হয়ে যাবে। রিল্যাক্সে যাই, সময় লাগুক, কোনো সমস্যা নাই।
এখন 11টা বাজে প্রায়, তো 1টার ভিতরে আমার পৌঁছাইলেই চলে। ভাটিয়ারি হয়ে চলে আসলাম হাটাজারি। তো এখন আমি আছি আপনার চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়েতে, মানে চট্টগ্রাম রাঙামাটি হাইওয়ে। তো ভাটিয়ারি সেনানিবাস ক্রস করার পরে মানে এই চট্টগ্রাম রাঙামাটি হাইওয়েতে ওঠার আগ পর্যন্ত রাস্তা খুব একটা ভালো না, ভাঙ্গাচুরা রাস্তা, কোনোরকম আর কি চলে। তো এখন আর ডান বাম নাই, মোটামুটি এক রাস্তা যাইতে থাকতে হবে। তো এমনি ট্রাফিক মিনিমাম আর কি। আজকে ফ্রাইডে, নামাজের দিন, তো রাস্তায় গাড়ি ঘোড়া এই টাইমে কম থাকাটা খুবই স্বাভাবিক। তা আমি চাইলে আরও সকালে রওনা দিতে পারতাম 7টা-8টার দিকে। আমি করছি কি, একটু ভালো করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে চিন্তা করলাম যে ওয়াশরুমে যে কাজটা সাইরা ফেলাই, কারণ রাস্তাঘাটে আবার ভালো ওয়াশরুম পাওয়াটা কিন্তু ঝামেলা। তারপর একবারে নাস্তা টাস্তা করে নিলাম, নাস্তা টাস্তা করে রওনা দিয়ে দিছি যে আর খুব একটা থামবো না। হয়তো আরও দেখা গেছে 20-30 কিলো রাইড করলাম, তো এরপরে কোনো এক জায়গায় একটু কফি খাইলাম বা চা খাইলাম, যেটা করি। আর ঢাকার বাইরে আপনার বেশি বেলা পর্যন্ত কিন্তু নাস্তা পাওয়া যায় না, এটাও একটা ব্যাপার আছে, এটা আপনার বুঝতে হবে। মানে যখন যেখানে যাবেন সেই জায়গার ভাও মতো আপনার চলা লাগবে, নাহলে আপনার পেন খাইতে হবে আর কি। তো কাপ্তাই যাইতে হলে আপনি যেই রাস্তা দিয়েই যান, মানে 4-5টা রাস্তা আছে, যেটা দিয়েই আপনি যান আপনার রাঙামাটি যাওয়া লাগবেই। রাঙামাটি যায় তারপরে কাপ্তাই ঢুকতে হবে। তো সবাই আমাকে এই রাস্তা দিয়ে যাইতে বললো যে অন্য রাস্তা অ্যাভয়েড করতে, এই রাস্তাটা সবচেয়ে ভালো। তো আসলে এই রাস্তাটা হচ্ছে আপনার হাইওয়ে, তো এটা দিয়ে টাইনা রিল্যাক্সে যাওয়া যায়। পাহাড়ি রাস্তা হলে কিন্তু এত টানা যায় না, পাহাড়ি রাস্তায় উঁচা নিচা থাকে, তো একটু ঝামেলা। এখন মোটামুটি এক রাস্তার ম্যাপের প্রয়োজন নাই, তো ম্যাপটা অফ করে দিব। হালদা সেতু ক্রস করলাম, তো নেক্সট হচ্ছে আপনার ফটিকছড়ি, 26 কিলো এখান থেকে। তো ফটিকছড়ি যায় আপনার ব্রেক দিব একটা ছোটোখাটো, তারপরে ডাইরেক্ট রাঙামাটি, আর কোনো থামাথামি নাই। চলে আসছি রাউজান উপজেলাতে। তো রাঙামাটি আর কিন্তু বেশি রাস্তা না, হয়তো 37-38 কিলো, যেটা সর্বোচ্চ হয়তো 40-45 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। আমি রাশ করব না অবশ্যই, তো এর মাঝখানে একটা ব্রেক তো দিবই রাঙামাটি পৌঁছানোর আগে। বাট এখন পর্যন্ত সব কিছুই মোটামুটি নর্মাল আছে বলা যায়। তো চেকপোস্টে দাঁড় করাইলো, তো চেকপোস্টে ঢোকার আগেই আমি ক্যামেরা বন্ধ করে দিছি, কারণ আমি জানি যে চেকপোস্টে ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় না, আর ভিডিও চালু থাকলে অন্যরা ঝামেলা করে। তো এরপরে আর কি হেলমেটটা খুলাইলো, হেলমেটটা খুলে ফেসটা চেক করলো। তো ওনারা মেনলি দেখার চেষ্টা করে যে বিদেশি কোনো নাগরিক আর কি ভিতরে প্রবেশ করতেছে কিনা, কারণ এগুলো সেন্সিটিভ এরিয়া। আর বিদেশি নাগরিক প্রবেশ করলে ওই রকম ডকুমেন্ট দিয়েই
এইসব এলাকাতে প্রবেশ করতে হয়। তো আমার কাছে এনআইডি বা অন্য যে কোনো কিছু চাই নাই। তো সেনাবাহিনীর যে সদস্য ছিল ভাই, ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, কিছু জিনিস নিয়ে আইডিয়া নিলাম, এই আর কি। আরেকটা হয়তো চেকপোস্ট পাইতে পারি কাপ্তাই যাওয়ার পথে, আবার নাও পাইতে পারি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত রাস্তা একা একা রাইড করতেছি কেন? তো একা একা রাইড করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে ব্লগ বানাচ্ছি, ভিডিও করতেছি, এটা একটা উদ্দেশ্য আছে। আর আরেকটা কাহিনী হইতেছে, যেটা সত্যি কথা একদমই, সেটা হচ্ছে আমার একা একা রাইড করতে ভালো লাগে। গ্রুপে রাইড করলে ঠিক আছে, বন্ধু বান্ধব মিললে একটা আলাদা মজা হয়, কিন্তু একা একা রাইড করলে আপনার রিল্যাক্সে ঘোরাফেরা যায়, যেখানে মন চাইলো দাঁড়াই গেলাম, পেন নাই আর কি। আর সাথে আরও লোকজন থাকলে দেখা যায় সবাই যেখানে দাঁড়াবে আপনার সেখানেই দাঁড়াইতে হবে। মানে এই জিনিসগুলো আমার একটু প্যারা লাগে আর কি। পাহাড়ের ভিতরের এই রাস্তাগুলা, মানে হাইওয়ে রাস্তা যেগুলা বা পাহাড়ের মেন রাস্তাগুলা, এগুলার কোনো তুলনাই হয় না। মানে প্রতি মাসে যদি একবার আসা যাইতো তাইলেও মনে হয় কম হয়ে যেত, কিন্তু আসলে লাইফের ব্যস্ততার ভিতরে প্রতি মাসে তো আর এসব জায়গায় আসা সম্ভব না। বছরে হয়তো একবার দুইবার চেষ্টা করলে আসা যায়। তো এইসব রোডে কিন্তু একলা চললে যে ভয়গুলো আছে, বিশেষ করে যদি আপনি রাতের বেলা আসেন, একটা চুরি ডাকাতির ভয় থাকে লোকাল এরিয়া, আবার হচ্ছে হাতির একটা ভয় থাকে। এসব রাস্তা দিয়ে কিন্তু অনেক সময় হাতি উঠে পড়ে। আর এখানে আপনার এমনি একটু স্পিড লিমিটেড রাইখা ক্রুজ করে গাড়ি চালাইলে আই থিঙ্ক পরিবেশটাও এনজয় করা যায় বেশি। না আপনি টাইনা টুইনা হাম হুম করে চলে গেলেন, কিন্তু কোনো কিছু কিন্তু এনজয় করা গেল না। বাট এই কুকুর আর গরুটা কি করতেছে, তারা দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে নিছে। আমি রওনা হয়েছি 10:30টার দিকে, তো সেই অনুযায়ী খুব একটা সময় লাগে নাই, আর আমি ওরকম টানাটানিও করি নাই, রিল্যাক্সেই এই পর্যন্ত আসছি আর কি। তো আমার ধারণা অনুযায়ী ফটিকছড়ি আর বেশি রাস্তা হওয়ার কথা না। তো এরপর একবার কোথাও দাঁড়ায় অবশ্যই ম্যাপে চেক করে দেখব। রাঙামাটির ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলছি এক হিসাবে। তো এই এরিয়ার নাম হচ্ছে বেতবুনিয়া। তো আমার যেটা মনে হয় এটা একটা উপজেলা আর কি, মোটামুটি উন্নত আর কি, পাকা দালান আছে। বাহ, চমৎকার। বাট চমৎকার হলেও মানে এই রোডগুলো দিয়ে বাস গেলে একটা আতঙ্ক লাগে আর কি, ছোট রোড তো। তো ব্লাইন্ড স্পট আসলে বা ব্লাইন্ড টার্নিং আসলে অবশ্যই হর্ন ইউজ করবেন, অন্যথায় আপনার অপোজিটে থাকা গাড়ি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না। ভ্রমণ করতে করতে রানীরহাট চলে আসছি। তো আর হয়তো 4-5 কিলো রাইড করব, পরে একটু নিরিবিলি জায়গা দেখে একটা ব্রেক নিব, যেটা আপনার একটু গ্রাম্য এরিয়ার ভিতরে হবে। রাঙামাটি আর মাত্র 25 কিলো। দেখি আর অল্প একটু চালাবো, চালায় ছোটোখাটো একটা ব্রেক নিয়ে দেন আবার ডাইরেক্ট কাপ্তাই বা রাঙামাটি। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া গেছে এখান থেকে, দূরের পাহাড়ের। জায়গাটা একটু দাঁড়াই, দাঁড়ায় কিছু ছবি নেওয়ার চেষ্টা করি।
এরকম একটা ভিউ দেখতে দেখতে চা খাওয়ার আনন্দই আলাদা। তো এতক্ষণ যেই জায়গায় ছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে ইসলামপুর। তো ওইখানে একটু ব্রেক নিলাম, চা খাইলাম, তারপর কলা টলা পানি টানি খেয়ে এখন আবার রওনা হয়েছি। তো নেক্সট পয়েন্ট হচ্ছে মাহালছড়ি আর তারপরে রাঙামাটি। তো আমি যে রিসোর্টগুলোর দিকে যাব ওগুলায় যাইতে হলে আপনার আসাম বস্তি হয়ে যাইতে হবে। আসাম বস্তি হয়ে রাস্তা ইজি বেশি আর কি। তো আগে দেখি যে কোনটা সুবিধাজনক হয়। রাস্তার বেশি নাই, 20 কিলো রাস্তা আছে। আস্তে আস্তে রাইড করতে করতে চলে যাই। অলরেডি 12:30 বেজে গেছে। আমার টার্গেট ছিল 12:30টার ভিতরে পৌঁছানো এখানে, কিন্তু এখানে একটু ব্রেক না হতে দেরি হয়ে গেল। যাক, ব্যাপার না। আর সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা লাগবে রাঙামাটি পৌঁছাইতে। এখন ম্যাপ দেখতে হবে। তো এখন আমি চলে আসছি ঘাগড়া, এবং এটা কিন্তু পুরোপুরি পাহাড়ি এলাকা। ডানে বামে দুই দিকেই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। ম্যাপ অনুযায়ী আপনার কাপ্তাই আর 16 কিলো বাকি আছে, খুব বেশি একটা রাস্তা না। আর যেহেতু উঁচা নিচা পাহাড়ি রাস্তা, সেই ক্ষেত্রে অবশ্যই বেশ কিছুটা সতর্ক থাকেই রাইড করতে হবে। বাট এমনি আজকের ওয়েদার এবং পরিবেশ দুইটাই ভালো, যদিও একটু গরম, বাট রাইড করার সময় অতটা গরম লাগতেছে না। বাট বাইক থামাইলেই, যেহেতু রাইডিং গিয়ার টিয়ার পরা, জ্যাকেট পরা, রাইডিং প্যান্ট পরা, তো সেই ক্ষেত্রে কিছুটা গরম তো লাগতেছে অবশ্যই, এটা অস্বীকার করার সুযোগ নেই। সামনে কি লেখা? সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা, গতি কমান। তা আমি অলরেডি গতি কমাই যাইতেছি, এর চেয়ে আর কমে গেলে এটা পায়ে হাঁটার মতো হয়ে যাবো বিষয়টা। আর পাহাড়ে আসলে আমি কখনোই মানে গতি প্রেফার করি না। মানে এখানে টানাটানি করলে করা যায়, কোনো ব্যাপার না, কিন্তু আপনার এই পাহাড়ি রোডের যে আনন্দটা, এই ফিলটা, এটা কিন্তু পাওয়া যায় না, বা ফিলটা নেওয়া যায় না যদি আপনি এখানে টানাটানি করেন। টানাটানি করার নির্দিষ্ট পরিবেশ আছে, সেখানে আপনি টানেন, কিন্তু এই পরিবেশ আপনাকে এনজয় করতে হবে, কারণ প্রতিদিন আপনি এইসব জায়গায় আসতে পারবেন না। তাই রিল্যাক্সে রাইড করেন, সেফলি রাইড করেন, নিজে সাবধানে থাকেন। দেখা গেছে আপনার জন্য অন্য কেউ বিপদে না পড়ে, বা অন্য কেউর জন্য আপনি বিপদে না পান। এটাই হচ্ছে মূল কথা আর কি। অনেকে যারা নতুন নতুন বাইক কিনছেন, বা যারা নতুন নতুন রাইডিং শুরু করছেন হাইওয়েতে, তাদের মধ্যে বেশিরভাগই পাহাড়ি এলাকাগুলোয় আসতে ভয় পান। তো তাদেরকে আমি বলবো যে এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই। আপনি আপনার নিয়মিত যেসব রাস্তায় চালাইতেছেন, তার চাইতে এই জায়গার রাস্তা আরও বেশি ভালো। খালি যেটুক মানে সমস্যা, সেটা হচ্ছে একটু আঁকাবাঁকা রাস্তা, যেটা আপনার বুঝা চালাইতে হবে। বুঝা চালানো কি, রোড মার্কগুলো খেয়াল করবেন বা নির্দেশনাগুলো খেয়াল করবেন, বাস এইটুক করলেই যথেষ্ট। আর হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের উপর একটু প্রেশার পড়বে, কারণ যেখানে খাড়া উঠতে হবে স্বাভাবিকভাবেই আপনার গাড়ির উপর একটু প্রেশার পড়বেই। তো মানে যেখানে খাড়া উঠবে সেখানে একটু প্রেশার পড়বে, আবার যেখানে আপনার এই যে ঢাল নামবে সেই জায়গায় আপনার নামতে হবে ইঞ্জিন ব্রেকে এরকম। হ্যাঁ, আর ব্রেকের উপর একটু প্রেশার পড়বে, এইটুকুই। এটা ছাড়া আর মানে খুব টেনশন করার মতো কোনো কিছু নাই। কারণ কেউ যদি আপনাকে ভয় দেখায়, ভাই তুমি পারবা না,
আপনি ভাই আগে আসেন, যদি একা ভয় পান, যারা পাহাড়ে রাইডিং করে তাদের সাথে দু একবার আসেন, আসলেই আপনি বুঝতে পারবেন যে কতটুকু ইজি এখানে রাইড করা। তো ওই যে সবাই কেউ কার্টুন যাচ্ছে, বান্দরবনে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আলীকদম যাচ্ছে। তো আমাদের মধ্যে অনেকেই এইসব জায়গায় যাইতে ভয় পাই একটা কারণেই, যে তো খারাপ পাহাড় কীভাবে উঠবো। কিন্তু আসলে ভাই আপনি তো আর এখানে হাইটে উঠতেছেন না, গাড়ি নিয়ে উঠতেছেন, তো ভয় পাওয়ার মতো কিছুই নাই। আর আপনি দেখা যাবে আপনি যদি একাও চলে যান, এই যে আমার মতো, তাতেও সমস্যা নেই, গেলে বাইক পাবেনই, বাইক গাড়ি ঘোড়া পাবেনই। তাদেরকে ফলো করেন যারা রেগুলার ওই রোডগুলো যাতায়াত করে, সমস্যা কি। তো এই যে আপনার এই রাস্তাগুলোতে ঢালু হয়ে নামছে, তার উপর আঁকা বাঁকা, এই সব জায়গায় আপনি যদি ভাই টানাটানি করেন, দেখা গেছে একটা ইমার্জেন্সি পয়েন্ট আসছে, সেখানে আপনার গাড়িটা ব্রেক করে জমাইতে পারলেন না, তখন যে আপনি দাপাস করে পড়ে যাবেন। আর এমন হইতে পারে খাদে পড়লে তো আপনি করলে খালাস। তো এই জিনিসগুলো খেয়াল রাখলেই কিন্তু আপনার সমস্যা নেই। এই যে যেমন এই যে ব্লাইন্ড স্পটে আসলাম, ওই পাশে কি আছে আমি দেখতে পারতেছি না, হর্ন বাজায় সংকেত দিলাম যে আমি আসতেছি বা আমি যাইতেছি। তো সুন্দর পরিবেশ আপনি যদি পাইতে চান, এরকম মনোরম পরিবেশে ঘুরতে চান, একটু তো ঝুঁকি উঠাইতেই হবে আপনি। আর যদি না চান যে না আমি ঝুঁকি উঠাবো না, তাহলে কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখবেন, তাতে আপনাদের কিছুটা হইলেও দুঃখ দূর হবে। বাট এই রাস্তায় রাইড করার আনন্দ আর কোনো কিছুতে পাওয়া সম্ভব না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন মানে নিচুতে নামবেন বা উপরে উঠবেন, দেখবেন কানে একটু প্রেশার পড়বে। তো এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে ভয় পাইলে চলবে না আর কি। আর পাহাড়ে রাইডিং করার সময় আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব, যে বেশি ভারী টায়ার বা মোটা টায়ার ইউজ না করলে ভালো হয়। বেশি ভারী টায়ার বা মোটা টায়ার ইউজ করবেন না, এতে করে আপহিল ওঠার সময় আপনি সমস্যার সম্মুখীন হইতে পারেন। চলে আসছি মানিকছড়িতে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আপনাদেরকে আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম, যে প্রকৃত প্রো ড্রাইভার হচ্ছে তারা যারা এই রাস্তাগুলোতে, মানে বিশেষ করে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এইসব এরিয়াতে বাস বা ট্রাক চালায়। মানে ওনাদের যে মাপ, সেটা বইলা বোঝানো সম্ভব না। আমরা তো এই ছোটোখাটো গাড়িগুলো নিয়েও অনেকে পেন খেয়ে যায়, আর ওনরা চিন্তা করেন যে বড় বড় গাড়িগুলো নিয়ে মানে 1 চুল 19 বিষয় না, ওরা মাপ মতো যায়। এই জিনিসটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে। পাহাড়ের গায়ে বাড়িঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে দূর থেকে। এই দেখেন, এই যে ফুল ইঞ্জিন ব্রেকে ঢালে নামতেছে, কি পরিমাণ প্রেশার পড়তেছে ইঞ্জিনের উপরে, চিন্তা করেন। তো গাড়ি যদি আপনার ফিট না থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে পাহাড়ে আসেন না, ভালো করে গাড়ি সার্ভিস টার্ভিস করে অবশ্যই সব কিছু দেখে শুই না পাহাড়ে আসবেন। ঢালগুলায় ইঞ্জিন ব্রেকে নেমে যাবেন, আর আপিল আসলেই পিক আপ বাড়াই দিবেন। আর চেষ্টা করবেন গাড়ি সেকেন্ড গিয়ারে রাখার জন্য। ফার্স্ট গিয়ারে মানে ওই পাওয়ারটা পাবে না, সেকেন্ড গিয়ারে থাকলে পুরো পাওয়ার পাবে। আর যে সময় দেখবেন যে আপনি ঢালে ওইটা আটকাই গেছেন, সেই জায়গায় যেয়ে আপনি গিয়ার চেঞ্জ করে ফার্স্ট গিয়ারে যাবেন আর কি, নাইলে কিন্তু আবার গাড়ি পিছন দিকে নাইমা পড়বে। আবার পিছন দিকে নাইমা পড়লেও টোটকা আছে, সেটা হচ্ছে আপনার পায়ের ব্রেক ধরতে হবে, কখনো হাতের ব্রেক ধরবেন না। পায়ের ব্রেক ধইরা তারপরে ফুল ক্লাস ছাইরা পিক আপ ধরে আপনার ব্রেকটা ছাইরা দিতে হবে একই টাইমে। তো টাইমিংটা মিলাইতে হবে, দেখবেন আবার গাড়ি যাওয়া শুরু করছে। আর দেখবেন সোজা উঠতে না চাইলে হালকা ডানে নেবেন, বামে নেবেন, তো ইজিলি উঠে যাইতে পারবেন।
এটা হচ্ছে জেলা কমান্ড্যান্টের কার্যালয়। তো ম্যাপ বলতেছে 200 মিটার পরে ডানে টার্ন নিতে, আর আমার কাছে তো রাস্তা লাগতেছে এক রাস্তা সোজা, যাইতে আছি তো যাইতেই আছি। যাই হোক, তো এই যে আপনার আসাম বস্তি এলাকার মধ্যে ঢুকতেছি। এই রোড হয়েই আপনার কাপ্তাই যাইতে হবে। আর যদি আমি রাঙামাটি যাইতে চাইতাম, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হইতো, যাইতে হয়তো সোজা। আর এই এরিয়াটাতেও কিন্তু ভালো পরিমাণে প্রেসার পড়বে গাড়ির উপরে। কঠিন অবস্থা, আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট খুব খারাপ কিন্তু। ইঞ্জিন ব্রেকের পরেও গাড়ি স্পিডের নিচে নামা যাইতেছে। নিজস্ব স্টাফ কোয়ার্টার, বাংলাদেশ বেতার, রাঙামাটি। এইসব এরিয়াতে আসলে রেডিও অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আপনার নেটওয়ার্ক পাওয়া যায় না, সেক্ষেত্রে রেডিও দিয়েই খবর টবর নিয়ে চলতে হয়। কাপ্তাইতে তো এরকম একটা সিনারিও লাস্টবার আমি পাইছিলাম। তো দেখি রাইড করতে থাকি, আর নির্দিষ্ট এরিয়াতে যায় আপনাদের সাথে আবার কথা বলবো, দেখি কাপ্তাইয়ের কাছাকাছি পৌঁছায়। কারণ টেনশন হয়েছে হোটেল বা রিসোর্ট কিছু পাই কিনা, যেহেতু আজকে ফ্রাইডে, অনেকে ভ্রমণে আসছে, দ্যাটস ফর শিওর। দেখা যাক কি অবস্থা হয়। তো আপনার আসাম বস্তির রোডঘাটের কিন্তু আগের চেয়ে অনেক চেঞ্জ। রাস্তাঘাট বড় হয়েছে, লোকজনের বসবাস বাড়ছে অনেক বেশি। আগে এই রাস্তাগুলো আরো অনেক বেশি ন্যারো ছিল। বাট এখন যেরকম রাস্তাঘাট আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু দুইটা গাড়ি আরামসে চলাচল করতে পারবে। আর এই যে ট্রাক তো চলতেছেই, দেখতেছেন। কন্টিনিউ স্ট্রেট বলতে কি ওইদিকে যাইতে বলতেছে? আই ডোন্ট নো। আর এইটাই, এই হচ্ছে একটা কঠিন রাস্তা। পুরা খাড়া, মানে ভালো প্রেসার পড়ে। এই হচ্ছে ট্রু ফর্ম অফ আসাম বস্তি। দেখেন রাস্তা কই আর বাড়িঘর কই, বাড়িঘর কতটা নিচে। দুইটা রাস্তা, এইটাই তো দেখাচ্ছে ম্যাপে।
ভাই রে ভাই, কি খারাপ সেই অবস্থা, তাই না? সেই একটা অভিজ্ঞতা হলো। আপিলে উঠতেছেন, তার উপর আবার আঁকা বাঁকা। তো ম্যাপে দেখাচ্ছে আর 4 মিনিট ড্রাইভ করতে হবে। আই থিঙ্ক আশেপাশেই টুকটাক হোটেল টোটেল পাওয়া যাবে। তো এই যে লেক দেখা যাচ্ছে, পর্যটন হলিডে কমপ্লেক্স। এটা হচ্ছে আপনার সরকারি এরিয়া। হচ্ছে কাপ্তাই লেক। তো এই লেকটা হচ্ছে মানব সৃষ্ট যে লেক বা মানুষের তৈরি লেক আর কি, এর মধ্যে সবচেয়ে বিশাল লেক, অন্ততপক্ষে বাংলাদেশে তো অবশ্যই। তো এইখানে যে রিসোর্টটা আছে, পর্যটন রিসোর্ট, তো এইটা হচ্ছে সরকারি আর কি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে। আমি আবার চিন্তা করতেছি যে অন্য সাইডে একটু যাই, যে দেখি। তো এইখানের অপশন তো দেখলামই। এইখানে আপনার থাকতে হলে এসি রুমের ভাড়া হচ্ছে 3200, আর নন এসিতে থাকলে 2600। আর হচ্ছে আপনি যদি বার্গিতে থাকতে চান, যেটা একদমই লেকের পাশে, তো বার্গিতে থাকতে চাইলে আপনার সর্বনিম্ন ভাড়া হচ্ছে 4 থেকে 4500 টাকার মতো। তো এই যে খাড়াগুলো একটু আগে উঠছি, এখন আবার এই যে নামতেছি। পর্যটন কর্পোরেশনের যে রিসোর্ট বা ঝুলন্ত ব্রিজের যে পয়েন্ট, ওই পয়েন্ট থেকে এখন যাচ্ছি বার্গি লেকের দিকে। তো বার্গি যে লেক ভিউ রিসোর্ট, ওই সাইডটা দিয়েই আমরা লাস্টবার ছিলাম, যেবার আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম। তো এখন ওই দিকেই যাইতেছি আর কি। তারপর যখন ফিরবো, ফেরার সময় মনে হয় এই রাস্তা দিয়েই ফিরতে হবে আবার। তো আজকের ভিডিওটা আমি বার্গিতে পৌঁছানোর সাথে সাথেই এপিসোড 2টা শেষ করে দিব, যেটা হচ্ছে আপনার চিটাগং সিটি থেকে কাপ্তাই ভ্রমণের ভিডিও থাকবে এপিসোড 2 আকারে। আর কাপ্তাইতে আশেপাশে যা ঘোরাফেরা করব সেইটা থাকবে হচ্ছে আপনার এপিসোড 3 হিসাবে। তো আজকে সারাদিনই ঘোরাঘুরি করব ইনশাল্লাহ। ইঞ্জিনের সাউন্ড শুনছেন যে কি পরিমাণ প্রেসার পড়তেছে ইঞ্জিনের উপরে, আল্লাহ জানে কি অবস্থাটা হবে। আর বেশি কতটুকু রাস্তা বাকি নেই, কত আর 4 মিনিটের মতো রাস্তা বাকি আছে। প্রথমেই এদিকে আসতে পারতাম চাইলে, তো পরে চিন্তা করলাম যে ওই পয়েন্টটা একটু ঘুরে যাই একবারে।
তো ওইদিকে ঘুরা এখন এদিকে আসলাম, এরপর একটু প্ল্যান প্রোগ্রাম করবো আর কই কই ঘোরা যায়। এরপরে টার্গেট হচ্ছে আপনার এখানে একদিন বেড়াবো, ঘোরাফেরা করব, এরপরে কালকে আবার ঢাকার দিকে ব্যাক করব অথবা কুমিল্লা যাব, যেটাই করি। বাট কুমিল্লা যাওয়াটা হচ্ছে অপশনাল, বাট এখন আমি ফাইনাল করি নাই। বাট ঢাকা যাব এটুক মোটামুটি কনফার্ম, কারণ ঢাকায় খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, যেটা রবিবারের ভিতর আমার ওইখানে থাকতে হবে। বাট রাস্তাগুলো কেমন এনজয় করতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে মনে হয় আপনাদের কাছে খারাপ লাগার কথা না। লোকাল লোকজন বাজার বসাইছে, ফল টল এবং নানা রকম আইটেম বিক্রি করতেছে। তো এইসব জায়গায় যদি ভালো একটা গামছা পাই, পাহাড়ি হাতে বোনানো, তো গামছা একটা নিয়ে নিব আমি। যেই কারণে এবার টাওয়েল বা গামছা নিয়ে আসি নাই। আর দেখি পারলে টুকটাক কিছু জিনিস অবশ্যই কেনাকাটা করে নিয়ে যাব এখান থেকে। এইসব এরিয়ার জিনিসপত্র অনেক ভালো হয়, এইসব এরিয়ার জিনিসপত্র আপনার অনেক ভালো এবং টেকসই কোয়ালিটির হয় এবং দামেও কম থাকে আর কি। যদিও টুরিস্ট দেখলে ওরা দাম বাড়াই দেয়, বাট একটু বার্গেনিং করে কিনতে পারলে কম দামে কেনা যায়। এই হচ্ছে বার্গি লেক ভ্যালি। Make a U-turn. চমৎকার ভিউ, চমৎকার। লেকের পানি এখন একটু কম মনে হচ্ছে, বাট কিছুদিন আর একটু বৃষ্টি হলে পানি আরো বেশি বাড়বে। লেকের সাইড দিয়ে কিন্তু ঘুরতে খারাপ লাগতেছে না। মানে আরেকটা কাহিনী হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, এখন আস্তে আস্তে নিচের দিকে যাইতেছি। সামনে দেখা যাচ্ছে একটা স্বর্ণ মন্দির। বাপ, এমন ঢাল! তো এখন হচ্ছে আপনার কাঁঠালের সিজন। তো যেখানেই যাইতেছি দেখতেছি কাঁঠাল আর কাঁঠাল। তো দেখি এটার কি নাম, বন ভস্তে স্মৃতি চৈত্য। যাক, নামগুলাই ডেঞ্জারাস, মানে পড়তে পড়তে দাঁত ব্যথা হয়ে যাবে আপনার, দ্যাটস ফর শিওর। চলে এসেছি আমার গন্তব্যে, যে এরিয়াটাতে আমি আসতে চাইছিলাম।
জাস্ট ভিউটা দেখেন আপনারা কতটা চমৎকার। এবং বিকালবেলা আপনাদেরকে একটা ভিডিও দেব স্টোরিতে, সেটা আপনারা দেখতে পারবেন যে ওইটা আরও সুন্দর লাগবে আই হোপ আপনাদের কাছে। তো এইখান থেকেই একটা রিসর্টে ছিলাম লাস্টবারে, যে এই রিসর্টটাতে দেখি এইটাতে যাওয়া যায় কি না। রাস্তা যে ঢালু বাইরে ভাই, দেখি আস্তে আস্তে করে যাই, দেখি এটার ভিতরে রিসর্টটা আগের যেটা ছিলাম সেটা আছে কিনা। লাস্টবার এই রিসোর্টটাতে ছিলাম, এটার নাম হচ্ছে বেলাইন্না রিসোর্ট। তো এটা এখন ফাঁকা নাই, তো স্বাভাবিক এখানে ফাঁকা না থাকারই কথা। তারপরও চেষ্টা করে দেখলাম আর একটু ঢুইকা দেখলাম ভিতরে, আর আপনাদেরকে একটু দেখাইলাম। এখন দেখি আর আশেপাশে যে রিসোর্টগুলো আছে সেগুলোয় ফাঁকা টাকা আছে নাকি। ঘোরাঘুরি করে রুম একটা পাইছি, 3000 টাকা ভাড়া। দেখি আর একটু বার্গেনিং করে যদি কমান যায়। দেখি রুমের কি অবস্থা। রুম তো সে ভালোই বড়, 2 জন থাকুন না রুম। এখান থেকে লেকের ভিউ আছে। বোটে উঠতে হলে তাই এই ঘাট থেকে না, লাস্টবার এইখান থেকেই উঠছিলাম। কিরকম নেয় বোটে ভাড়া? 5000। ওই তো গ্রুপ আকারে আসলে ভালো। বুঝছি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ডেস্টিনেশনে পৌঁছে গেছি ফাইনালি। তো রুমটাও পাইছি মোটামুটি সুন্দর, কিন্তু রুমটা হয়েছে একটু বেশি বড়। 4 জন থাকার রুম, আমি একা থাকতেছি। যাই হোক, কত ভাড়া পড়লো আর কী খরচ হলো সেটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকে এপিসোড 2টা এখান থেকেই শেষ করি, সুন্দর একটা দৃশ্য দিয়ে। তাই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো এই পর্যন্তই আজকে আমাদের এপিসোড 2টা শেষ। আবার শীঘ্রই এপিসোড 3 নিয়ে আপনাদের সামনে চলে আসব, যেখানে আপনারা আরও ঘোরাঘুরির ভিডিও পাবেন এবং ঢাকা ব্যাক করারও ভিডিও পাবেন ইনশাল্লাহ। Ride safely and enjoy your riding game, and ride signing off. Allah Hafiz.